প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি নিউ লাইফ স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজকে আপনার সাথে আছি আমি সুমনা। আজকে আমাদের স্বাস্থ্য কথার আলোচনার বিষয় হচ্ছে বাচ্চাদের অমনোযোগী হওয়ার কারণ। কিভাবে বাচ্চারা অমনোযোগী হয়ে থাকে, আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আজকে এই অনুষ্ঠানে আলোচনা করব। দর্শক, আমরা যারা মায়েরা আছি তারা প্রতিনিয়ত একটা সমস্যার মুখোমুখি হতে হয়, যেটা হচ্ছে বাচ্চারা খেলছে, বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে, ঘোরাফেরা করতেছে, কিন্তু যখন তাদেরকে পড়তে বসানো হচ্ছে তখনই তাদের দেখা যায় হাজারো রকমের সমস্যা। তারা প্রতিনিয়ত এই অমনোযোগী হয়ে থাকে এই পড়তে বসার সময়। আর এটা নিয়ে বিশেষ করে ঘরে যারা মায়েরা থাকেন তাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে। চলুন আজকে তাহলে জেনে আসি বাচ্চাদের এই অমনোযোগী হওয়ার কারণ কি এবং তার প্রতিকার কি। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক এবং গবেষক ডক্টর অমিত কুমার পাল। স্যার, কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আমি কথা বলার সুযোগ পেয়ে। স্যার, আমরা প্রায় দেখে থাকি যে বাচ্চারা সব কাজগুলো ঠিকঠাক মতন করে, খেলাধুলা, কার্টুন দেখা, টিভি দেখা বা অন্যান্য যে যাবতীয় কাজগুলো আছে সেগুলো তারা করে, কিন্তু যখন তারা পড়তে বসে তখনই একটা অমনোযোগিতার লক্ষণ তাদের ভিতরে দেখা যায়। তারা পড়তে চায় না, তারা অন্যমনস্ক থাকে। তো আজকে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই অমনোযোগী হওয়ার কারণগুলো আসলে কি কি? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে অমনোযোগিতা, এই অমনোযোগিতার বিষয়টি হচ্ছে আমাদের বাচ্চারা অনেক সময় দেখবেন পড়াশুনো করছে, তারা খাওয়া দাওয়া করছে, তারা টিভি দেখছে, কার্টুন দেখছে, কিন্তু যখন ঠিক আপনি পড়তে বসাবেন, ঠিক এই পড়তে বসানোর সময়টাতে কিন্তু নানা রকমের ঝামেলা শুরু হয়ে যায়। তারা কিন্তু পড়তে চায় না, তাদের ভিতর কিন্তু এক ধরনের বেখেয়ালি লক্ষ্য করা যায়। তাদের ভিতরে যে কনসেন্ট্রেশনের যে অভাবটা থাকে, একেবারে অমনোযোগী হয়ে যাওয়ার স্বভাবটা থাকে। এই অমনোযোগিতাই হচ্ছে বাচ্চাদের মূলত এই যে পড়াশোনায় খারাপ করা, তার একটি প্রধান কারণ। তবে এর কিন্তু আসলে নানা ধরনের কারণ রয়েছে অমনোযোগিতার। তবে এর মধ্যে যে অন্যতম কারণ রয়েছে তার মধ্যে কিন্তু সামাজিক কারণ থাকে, তাদের মানসিক কারণগুলো কিন্তু রয়েছে। যদি বলা হয় কোনো পরিবারে কোনো দম্পতিদের মধ্যে দাম্পত্য কলহ থাকে, তাহলে কিন্তু ওই পরিবারের শিশুর মানসিক বিকাশ কিন্তু বাধাগ্রস্ত হয়, এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার কারণের জন্য কিন্তু শিশুরা এক ধরনের কনসেন্ট্রেশনের অভাব, এক ধরনের মনোযোগিতার অভাব, এই জিনিসটা কিন্তু তাদের ভেতরে লক্ষ্য করা যায়। এছাড়া যদি সেকেন্ড ফ্যাক্টরটি বলা হয়, সেটিতে জিনগত কতগুলো কারণ রয়েছে, যেগুলো জেনেটিক্যাল ম্যাটার বলে। এই জেনেটিক্যাল ম্যাটার রয়েছে। তৃতীয়ত যদি আমি আপনাকে আরেকটি কারণ বলতে চাই, সেটি হচ্ছে মূলত যে সামাজিক ব্যবস্থাটা, যে সামাজিক অবস্থাটা, এই সামাজিক অবস্থাটা দেখবেন কোনো একটা ফ্যামিলিতে যদি ইকোনমিক্যাল ক্রাইসিস থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই ফ্যামিলির মধ্যে সবসময় কিন্তু একটা অশান্তি থাকে। তো এই অশান্তির কারণগুলোও কিন্তু একটি ছেলেমেয়ের যে মনস্তাত্ত্বিক এবং সামাজিক ব্যাপারটি রয়েছে সেই জায়গাতেও কিন্তু অনেকটা প্রভাব বিস্তার করে। এছাড়া শিশুদের পর্যাপ্ত ঘুমের অভাব, তাদের খাওয়া দাওয়ার অনিয়ম, এই সমস্ত নানা রকম ফ্যাক্টরগুলো কিন্তু এই যে শিশুদের অমনোযোগিতা, এই অমনোযোগিতার কারণগুলোতে দায়ী। আমরা জানতে চাই যে এই অমনোযোগী বাচ্চাদের যে কোনো কিছু লক্ষণ আছে যেটা দেখলে বোঝা যায় যে আসলে ওরা অমনোযোগী হয়ে পড়ছে, বা এর লক্ষণগুলো আসলে কি কি, এটা আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। দেখেন, আমাদের যেসব বাচ্চারা রয়েছে তাদের কিন্তু যে অমনোযোগিতার বিষয়গুলো রয়েছে, সে অমনোযোগিতার বিষয়গুলোতে কিন্তু কয়েকটি বিষয় লক্ষ্য করলে কিন্তু বোঝা যাবে যে আমার বাচ্চাটা অমনোযোগী। তো এই ক্ষেত্রে বাচ্চার অমনোযোগিতার ক্ষেত্রে প্রথমত যে জিনিসটি আছে সেটি হচ্ছে বাচ্চা খুব চঞ্চল, খুব অস্থির। সে দেখা গেল একটি কাজ করছে, কিন্তু সেই কাজটি দ্রুতই ছেড়ে দিয়ে আরেকটি কাজের দিকে চলে যাচ্ছে। ঠিক এই রকমের বিষয়গুলো যখন থাকে, এবং এছাড়া স্কুলের ক্ষেত্রে দেখবেন যেসব বাচ্চারা স্কুলে পড়াশোনা করছে তাদের শিক্ষকরা কিন্তু কমপ্লেইন করে থাকে যে আপনার বাচ্চা ঠিকমতো মনোযোগ দিচ্ছে না পড়াশোনায়, তারা পড়াশোনায় ভালো করছে না, কিংবা দেখবেন কথা বলার সময় অন্যদিকে তাকিয়ে থাকছে, কিংবা অন্যরকম খেয়ালে সে আকৃষ্ট হয়ে যাচ্ছে। তার বন্ধুদের সঙ্গে একদিকে খেলাধুলা যেমন করছে, খেলাধুলার পাশাপাশি সে কিন্তু সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে সেই কাজটি ছেড়ে দিয়ে সে কিন্তু অন্য একটি কাজের দিকে ধাবিত হচ্ছে। তো
এই সমস্ত ফ্যাক্টরগুলো, এই সমস্ত বিষয়গুলো যদি মাথায় নেওয়া যায়, তাহলে মানে একরকম বলা যায় যে এই লক্ষণগুলো দেখে আসলে বোঝা যাবে যে আমার বাচ্চাটা আসলে অমনোযোগী। এছাড়া কিন্তু আরো নানা ধরনের ব্যাপার রয়েছে। শিশুদের এই যে স্বাভাবিক আচরণ, সেই স্বাভাবিক আচরণটি যখন আপনি অস্বাভাবিকভাবে দেখবেন, তখনই এক কথায় বলতে পারেন যে শিশু অমনোযোগিতার দিকে ঝুঁকছে। আমরা জানি যে এই হোমিওপ্যাথি চিকিৎসা বিভিন্ন রোগের ক্ষেত্রে কাজ করে। তো এই ক্ষেত্রে অমনোযোগী বাচ্চাদের ক্ষেত্রে ঠিক হোমিওপ্যাথি কি কি কাজ করবে? শিশুদের এই যে অমনোযোগিতা, শিশুদের এই অমনোযোগিতার ক্ষেত্রে হোমিওপ্যাথিতে কিন্তু চিকিৎসা রয়েছে। কেন চিকিৎসা রয়েছে যদি এই কথাটি আমি বলতে চাই, তাহলে হোমিওপ্যাথি আসলে মানুষের একদিকে যেমন তার শরীরের রোগের লক্ষণগুলো নিয়ে রিসার্চ করে, বা তার শরীরের লক্ষণগুলো রিসার্চ করে আমরা যে লক্ষণগুলো পাই সেটি থেকে আমরা ওষুধ নির্বাচন করি, এবং পাশাপাশি সেখানে কিন্তু যে মানসিক লক্ষণ রয়েছে সেই মানসিক লক্ষণগুলো থেকেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের সিমটমস রেকর্ড করে সেটি থেকেও কিন্তু আমরা ওষুধ নির্বাচন করতে পারি। এক কথায় বলা যায় হোমিওপ্যাথি আসলে মনের চিকিৎসা। এটি শুধুমাত্র যে শরীরের চিকিৎসা করে বিষয়টি তেমন নয়, এটি কিন্তু পাশাপাশি মনেরও চিকিৎসা করে থাকে। হোমিওপ্যাথিতে কিন্তু নানা ধরনের সিমটমস রয়েছে। সিমটমস বলতে ধরেন একটি শিশুর ভেতরে তার ভয় কেমন কাজ করে, সেটি একটি আমাদের হোমিওপ্যাথিতে গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। একটি শিশুর মানসিক অবস্থা কেমন, শিশু চঞ্চল কিনা, শিশু আসলে কোনো কিছু ভয় পাচ্ছে কিনা, তার শারীরিক পুষ্টির কোনো অভাব আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু একটি হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করা হয়। আমি এক কথায় যদি বলি, হোমিওপ্যাথিতে মূলত শরীর এবং মনের সমস্ত যে লক্ষণগুলো রয়েছে সেই সমস্ত সিমটমসগুলোকে নিয়ে কিন্তু আমরা এই ওষুধগুলো নির্বাচন করে থাকি। সব শিশুর বৃদ্ধি বিকাশ বাধাগ্রস্ত হয়েছে, সেসব শিশুর ক্ষেত্রে যদি ব্রাইটা কার্ভ নামের যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে সেই হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করলে কিন্তু আমরা দেখেছি অনেক ভালো ফলাফল কিন্তু পাওয়া যায়। এটি 2C থেকে শুরু করে 1M পর্যন্ত লক্ষণ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। আমি যদি আপনাকে আরেকটি ওষুধের কথা বলতে চাই, সেই ওষুধটি হচ্ছে টিউবারকুলিনাম। টিউবারকুলিনাম মেডিসিনটি শিশুদের এই যে মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, তারা অমনোযোগী হয়ে পড়ছে, সেক্ষেত্রে যদি লক্ষণ অনুযায়ী ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়। এবং এছাড়া কিন্তু হোমিওপ্যাথিতে আরও অসংখ্য রকমের মেডিসিন রয়েছে। যাদের শারীরিক দুর্বলতা আছে, সেই শারীরিক দুর্বলতার ক্ষেত্রে কিন্তু আমরা যদি ক্যালকেরিয়া ফস নামের যে ওষুধটি রয়েছে সেই ওষুধটি আমরা ব্যবহার করি লক্ষণ অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়। আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেক্ষেত্রে এই যে মেডিসিনগুলোর নাম আমি বলছি এগুলো আসলে একজন হোমিওপ্যাথিক ডাক্তার উপযুক্ত লক্ষণ বিশ্লেষণ করে একজন রোগীর জন্য কিন্তু ওষুধ নির্বাচন করবেন। সেক্ষেত্রে আপনার যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেবেন। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম শিশুদের অমনোযোগিতা হওয়ার কারণ, লক্ষণ এবং তার প্রতিকার সম্পর্কে। স্যার, আপনি আমাদের মায়েদের উদ্দেশ্যে বা অভিভাবকদের উদ্দেশ্যে বলবেন যে আসলে আমাদের কি কি করা উচিত? আমাদের যারা দর্শকরা রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে আমরা যে প্রথম ভুলটি করে থাকি সেটি হচ্ছে শিশুকে বকাঝকা করি, তাদেরকে এক জায়গাতে আটকে রাখার চেষ্টা করি। এই জিনিসটি কিন্তু কখনোই করা যাবে না, কারণ শিশুদের এই যে সময়টি রয়েছে এই সময়টিতে কিন্তু তাদের মানসিক বিকাশ সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে শিশুকে বকাঝকা না করে তার জন্য যে টিভি দেখার সময়টি সেটিকে নির্দিষ্ট করে দিন, তার জন্য পড়াশোনার সময়টিকে নির্দিষ্ট করে দেওয়া উচিত, তার জন্য খেলাধুলার সময়টিকে নির্দিষ্ট করে দেওয়া উচিত। এবং বিশেষভাবে তাকে কিন্তু মানে একেবারে নিবিড়ভাবে আমরা যেমন একটা গাছকে ছোট থেকে পরিচর্যা করি, ঠিক তাকেও সেভাবে ছোট থেকেই পরিচর্যা করে তার জন্য একটা রুটিন নিয়মবর্তিতা মধ্যে তাকে ধীরে 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 নিয়ে আসলে কিন্তু এটি থেকে খুব সহজেই মুক্তি মেলা সম্ভব। এবং পাশাপাশি যদি হোমিওপ্যাথিক চিকিৎসা করানো যায় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি। শিশুদের নিজেদের মতন বড় হতে দিন।
এবং তাদের বেড়ে ওঠার সুস্থভাবে সুযোগ করে দিন। যদি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো শেষ করছি নিউ লাইফ স্বাস্থ্য কথা। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।